তুমি বারবার বলো মদন মিত্র দুজনকেই মানে, উপরে ভগবান আর নিচে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েক বছরের তৃণমূলের ভেতরটাও তো অনেকটা বদলেছে। 2000 সালে তুমি তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলে, সেই তৃণমূল আর আজকের তৃণমূল কি এক? পরিবর্তন একটা প্রসেস। পলিটিকা একটা খরস্রোতা নদী, হাই স্পিডে যাচ্ছে, সামনে একটা পাহাড় পড়লো, ও কি দাঁড়াবে? বাঁ দিকে চলে যাবে, নয় ডান দিকে চলে যাবে। ন্যাচারালি পরিবর্তন হবেই। তবে এই মুহূর্তে আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে জুটি, কৃষ্ণ ছিলেন রথের সারথি আর অর্জুন ছিলেন রথে বসে যুদ্ধ করছিলেন, এখানে সেনাপতি হচ্ছে অভিষেক, রথে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সাথে সম্পর্ক কিরকম তোমার? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যে জায়গায় আছে, আমি যদি বলি যে অভিষেকের সঙ্গে আমার রেগুলার কথা হচ্ছে, ফোন হচ্ছে, চা খাচ্ছি, তাহলে আমার মতো বোকা আর কেউ নয়, সবাই বুঝতে পারবে। আমি এইসব বলে বেড়াই না। অভিষেকের সঙ্গে আমার দেখা যখন কোনো পার্টির মিটিংয়ে হয়, হয়তো আমি বললাম ভালো, ব্যাস। সম্পর্ক কেন খারাপ হবে? আমি যে পার্টিটা করি, যে পার্টি আমায় নমিনেশন দিয়েছে, সেই পার্টির উনি ও সাধারণ সম্পাদক, এবং এইটুকুন বয়সে ও যেভাবে সংগঠনকে চালাচ্ছে, আমি অন্তত 10টা রাজনীতি 20টা নির্বাচন দেখেছি, এবং বাংলার সর্বকালের তাবর বড় বড় নেতা দেখেছি, গোটা 12 প্রদেশ কংগ্রেসের সভাপতি দেখেছি। অভিষেকের মতো এত অল্প বয়সে এত পরিণত রাজনীতিবিদ আমি দেখিনি। এই মুহূর্তে ভারতবর্ষে কোনো পার্টির কোনো যুব নেতা নেই যে অভিষেককে লড়াই করতে পারে, কন্টেন্ডার হতে পারে। অভিষেকের মতো ইংরেজি বলা, অভিষেকের মতো বক্তৃতা করা, অভিষেকের মতো ড্রাফট করা, অভিষেকের মতো কন্টেন্টের ওপর বক্তৃতা করা, এই মুহূর্তে ভারতবর্ষে কোনো পার্টির কোনো যুবনেতা নেই। আমি ওকে এখনও যুবনেতাই বলবো, কারণ যতই জেনারেল সেক্রেটারি হোক, বয়সে তো যুবই রয়েছে। পরিবর্তনের পর তৃণমূল সরকারের প্রথম মন্ত্রিসভা, যেখানে ক্রীড়া এবং পরিবহনের মতো দুটো গুরুত্বপূর্ণ দপ্তর তোমার হাতে তার ছিল। সঙ্গে আবার মাছও দিয়েছিলেন, মৎস্য ছিল, ফিশারি, হ্যাঁ। ফিশারি ভুলে গেছি। তো দলীয় সংগঠন থেকে পলিটিক্যাল আঙিনা, যে করিডোর, সব জায়গাতেই তোমার প্রবল প্রতাপ ছিল, এবং তৃণমূলের ওই জমানায় লোক জড়ো করতে হলে মদন মিত্রকেই লাগতো। গ্রেপ্তারের পর ইডির আইনজীবী আদালতে বলল যে মদন মিত্র হচ্ছে প্রচণ্ড প্রভাবশালী। মদন মিত্র কি এখনো প্রভাবশালী আছে? প্রভাবশালী আছে এই কারণে যে মদন মিত্রর বিরুদ্ধে কোনো অর্থনৈতিক অভিযোগ নেই, এবং ইডি সিবিআই কোনোদিনই বলেনি যে মদন মিত্রর বিরুদ্ধে টাকা নেওয়ার কোনো অভিযোগ আছে। সবসময় বারবার বলে গেছে প্রভাবশালী প্রভাবশালী প্রভাবশালী। তবে তুমি যদি জিজ্ঞেস করো, আমাকে অনেকে বলেছে যে আপনি কোনো পোস্টে, আচ্ছা আমি চিরকাল পোস্টে থাকবো, আর কেউ থাকবে না, সবারই তো কন্ট্রিবিউশন আছে। আমি বরং এইটুকুনি বলবো, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। কেন জানো? চৈত্র দিনের ঝরা পাতার কান্না যখন শুনি, যেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি। আমার চাওয়ায় কি হবে? যা হবার হবে, তাই হবে। এভরিবডি অ্যান্ড এভরিথিং ইজ ডেস্টিনড। ডেস্টিনির কথা বললে শোনা যায় এই দেড়েক বছর দুয়েক আগে নাকি সিবিআই আবার এসেছিল তোমার বাড়ির তল্লাশিতে, তুমি নাকি সিংহের মতো একটা কুকুর ছেড়ে দিয়েছিলে। না না, এগুলো বলা ঠিক না। আমার বাড়িতে একটা কুকুর আছে, সেটার নামই প্রায় সিংহ, লায়ন নাম আর কি, র্যাম্বো। হ্যাঁ, ওটা ওই দাঁড়ালে ও 6.5 ফুট, উঠে দাঁড়িয়ে কাঁদে ওলে, তো সেটা আমি কেন ছাড়বো? ছাড়াই থাকে তো। গ্রেট ডেন। অফিসারদের কাঁধে নাকি পা দিয়ে দাঁড়িয়ে চোট? না 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 না, সেটা ঠিক না। তবে সিবিআই বেশিক্ষণ থাকেনি, মানে 1 কাপ চাও খেতে চাইনি আমি, চা বলেছিলাম খেতে। কুকুরের ভয়ে? না না, সেটা কেন বলবো, সেটা কেন বলবো? আমি বললাম যে আমাদের এই, আমার কাগজপত্র দেখুন, আমার ব্যাংকের, বললো আমাদের কিছু লাগবে না, আমরা জাস্ট একবার রুটিন এসছি। আর তখন ওই খেলা চলছিল, একটা বিরাট কোহলি ক্যাচ লুফলো, বললো ও লাভলি, বলে চলে গেল। ওরা বলে গেল ও লাভলি? ও লাভলি। তোমার অনেক পুরনো সতীর্থই বর্তমানে বিজেপিতে আছে,
কারোর সাথে কথা হয়? না, সেই অর্থে কথা হয় না। আমি দেখলাম ওদের যে প্রেসিডেন্ট, যদিও আমার সহকর্মী ছিল না কোনোদিন, আলাদা শ্রমিক। পার্টি, শ্রমিক, দেখলাম ও বলেছে। তো এটা খুব মানে শ্রমিকের কাছে আমি কৃতজ্ঞ যে এটাও বলেছে বলে, কিন্তু এটা খুব ছোট ব্যাপার। কোনো মানুষ বিপদে পড়েছে, হাসপাতালে ভর্তি কথা বলেছে। হাসপাতালে ভর্তি করা, এটা তো দেখো, ক্ষমতা কিসের জন্যে? ক্ষমতা যদি তুমি প্রয়োগ না করো, শুধু তোমার নিজের পরিবারের জন্য ক্ষমতা রেখে দাও, তাহলে সেই ক্ষমতার কোনোদিন মূল্যায়ন হয় না। রামকৃষ্ণ বলতেন, মাছ যেমন জলে থাকে তেমনি মানুষের মাঝখানে যে মিশে থাকে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমি মানুষের মধ্যে থাকতে চাই, আর মানুষের মধ্যে থাকলে তোমায় তো দুটো হাসপাতালে ভর্তি করতেই হবে। এইটুকুনি যদি না করি তাহলে জন্ম কিসের? বৃথায় জন্ম। শ্রমিক বলেছে যে এখনো হসপিটালে ভর্তি করতে গেলে মদন মিত্রকে ফোন করলে মদন মিত্র হসপিটালে ভর্তি করে দেয়। একই সঙ্গে দিলীপ ঘোষেরা বলেছে যে শশী বাজার বাড়িতে যেদিন হামলা হলো, বললো মদন মিত্র বাড়িতেও হামলা হতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো না। দেখুন, এখন না আমি দিলীপবাবুকে বেশি কিছু বলবো না, এই কারণে প্রথম উনি সবে বিয়ে করেছেন, হনিমুন করতে পারেননি। তারপর দেখছিলাম, আমি জানি না এইসব সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা, ও স্ত্রী বোধহয় নমিনেশন চেয়েছিলেন, দেয়নি। লোকটা তো প্রথম দিন থেকে বিজেপিটা করতো, দৌড়দৌড়ি করতো, তারপরে লাঠিফাটি ঘোরাতো, হ্যাঁ, ছোড়াফোড়া ঘোরাতো। তা সে বেচারি এখন, আমি কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না। বাংলায় বিজেপি যে নেতারা আছে তার সাথে কাকে বেশি ভালো লাগে এখন? আমি পাণ্ডব, আমার কৌরবদের কাউকে ভালো লাগবে কেন? তবে শ্রমিকের ভাষাটা সংযত, মানে ওর যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা বলতে গিয়ে একটু বাদে তুমি বললেই আমি দেখাবো তোমায়। আমি নিয়ে এসেছি দুটো বই। একটা হচ্ছে বর্ণ পরিচয়, এটা তুমি নাকি বিলি করছো তোমার ভোটারদের এটা মধ্যে? প্রত্যেকটা বাড়িতে দিচ্ছি। বিদ্যাসাগর, সহজ পাঠ, রবীন্দ্রনাথ। এবং শুনলে অবাক হয়ে যাবে, বাড়িতে যখন আমরা যাই ভোটের ব্যাপারে, বাচ্চারা কেউ এগোয় না, বড়রা আসে, যেই দেখে এইটা দিচ্ছি, বাচ্চাগুলো চকলেট নেবার মতো দৌড়ে এসে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে সোজা গিয়ে বসে দেখছি সুর করে বাচ্চাগুলো পড়ছে, নিজেরাই বাচ্চাগুলো সুর করে করে এই সহজ পাঠ থেকে বলছে, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি, ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। মানে বাচ্চারা কি আনন্দ পাচ্ছে। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। এরা কিন্তু রাত পাহারার কথা বলছে না, এরা নিজের মাকে পাহারা দেওয়ার কথা বলছে। মানে বাচ্চাগুলো পাগল হয়ে যাচ্ছে, আরো দিন, আমার বন্ধু আছে তার জন্য দিন। আরে কত দেবো, ছাপাতে কত পারি?